ক্রাইম পার্টনার লিখেছেন আরিশা আফরিন। পর্ব সংখ্যা ৩। ধীরে ধীরে রাত নেমে এসেছে অন্ধকারের গভীরে। আকাশে চাঁদ নেই, শুধু কিছু বিচ্ছিন্ন মেঘের ফাঁক দিয়ে ফোঁটা ফোঁটা তারা জ্বলছে, যেন দূর থেকে কেউ তাকিয়ে আছে পৃথিবীর নীরব রহস্যের দিকে। জঙ্গলের ভেতর হালকা কুয়াশা নামতে শুরু করেছে। বাতাসের এক ধরনের ভারী গন্ধ, মাটির ধোঁয়ার আর অজানা কোনো ভয়ের মিশ্রণ। সেই নিস্তব্ধতার মাঝখানে একটানা একটি শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো, ভ্রুম ভ্রুম। এলভি, ও আচ্ছা, এটা বাইকের শব্দ। এলভি বাইকের ইঞ্জিনের গর্জন, সেই শব্দ যেন রাতের বুক চিরে এগিয়ে চলছে এক অজানা গন্তব্যের দিকে। দূর থেকে শোনা যাচ্ছিল বন্যপ্রাণীর ডাক, কোথাও নেকড়ের হাহাকার, কোথাও অচেনা পাখির আতঙ্কিত ডানা ঝাপটানোর শব্দ। কিন্তু এলভির মুখে কোনো ভয় নেই, শুধু একরাশ দৃঢ়তা। চোখের কালো চশমা, হেলমেটের ভেতর মুখের রেখাগুলো তীক্ষ্ণ আর শান্ত, যেন প্রতিটি শ্বাসের সঙ্গে লুকিয়ে আছে প্রতিশোধের আগুন। কিছু সময় পর বাইকের গতি কমে এলো। সামনে দেখা গেল বিশাল এক গেট, কালো রঙের মোড়ানো, দুপাশের উঁচু দেওয়াল আর তাতে বসানো স্পটলাইটের আলো। গেটের ওপরে লেখা শুধু একটি নাম, দ্য শ্যাডো হাউস। এলভি যখন গেটের সামনে থামলো, তখনই দুই পাশে থাকা গার্ডরা সজাগ হয়ে উঠল। কেউ ওয়াকি টকিতে কথা বলছে, কেউ দৌড়ে এগিয়ে আসছে তার কাছে। গেট খুলে যেতেই এলভি ধীরে ধীরে ভেতরে ঢুকলো। বাইকের শব্দ থেমে গেল, কিন্তু তার আগমন কম্পন যেন চারদিকে ছড়িয়ে পড়ল। চারপাশ নিঃশব্দ, শুধু তার বুটের ঠক ঠক শব্দটা প্রতিধ্বনি তুলছে পুরো জায়গায়। প্রতিটি পদক্ষেপে যেন ভয় জন্ম নিচ্ছে। গার্ডরা সামনে এসে কাঁপা কাঁপা গলায় বলল, ম্যাডাম, সব ঠিক আছে তো? এলভি কোনো উত্তর দিল না, শুধু হেলমেটটা খুলে হাতে ধরলো। তারপর কালো চশমাটা নামিয়ে তাকালো চারদিকে। তার চোখে লুকিয়ে ছিল ঝড়, এক অদম্য ভয়ঙ্কর ঝড়। বাতাস যেন মুহূর্তেই থেমে গেল। তার ঠোঁটের হালকা হাসি ফুটল, কিন্তু সেই হাসি ছিল এমন যা ভয়কে স্থবির করে দেয়। এ কোনো সাধারণ মানুষের আগমন নয়, এ আগমন এক কিংবদন্তির, এক সাহসী নারী যাকে সবাই চেনে মাফিয়া কুইন নামে। আস্তানার ভেতর নেমে এসেছে ভয়ার্ত নীরবতা। বিশাল হল রুমের মাঝখানে একটা একাকী চেয়ার, তাতে বাঁধা এক লোক, মুখে রক্ত, গায়ে ক্ষত, চোখের ক্লান্তির ভার। চারপাশে দাঁড়িয়ে আছে এলভির বিশ্বস্ত গার্ডরা, কিন্তু তাদের দৃষ্টিতেও লুকিয়ে আছে একরাশ ভয়। লোকটি মাথা তুলে তাকালো, এলভিকে দেখেই ভয়ে আঁতকে উঠল। লোকটি বুঝতে আর বাকি রইল না, আজই তার শেষ দিন। এই এলভিকে সে আগেও দেখেছে। এলভি ধীরে ধীরে এগিয়ে এলো, তার বুটের শব্দ আবার প্রতিধ্বনি হলো, ঠক ঠক ঠক। হাতের হেলমেট, চোখের সে কালো চশমা, আলো এসে পড়লো তার মুখে, ঠোঁটের কোণে এক ঠান্ডা হাসি। গার্ডদের একজন বলল কাপা গলায়, ম্যাডাম, অনেক চেষ্টা করেছি, কোনো কথাই স্বীকার করছে না। এলভি কিছু বলল না, সামনে এগিয়ে থামলো। লোকটির সামনে এক মুহূর্ত তাকিয়ে রইল, তারপর ধীরে চশমাটা খুলে টেবিলের ওপর রাখলো। চোখ দুটো যেন আগুন জ্বলছে। ঠান্ডা গলায় বলল, তুমি জানো আমি কে? লোকটা মাথা নাড়ল না, গলা শুকিয়ে কাঠ, শরীরে বিন্দুমাত্র শক্তি নেই, তবুও দমল না। কঠিন গলায় বলল, চিনব না কেন? আমেরিকার ফেরত মাফিয়া কুইন, আরমান খানের নাতি, ইউসুফ খানের একমাত্র মেয়ে, খান বংশের সকল সম্পত্তির উত্তরাধিকারী। তোমাকে না চিনলে হয়? কিছুটা ব্যঙ্গ করে। এলভির মুখে তখন কোনো রাগ নেই, তবে মুখে লেগে আছে বাঁকা হাসি। সে নিজের কোমর থেকে পিস্তল বের করে লোকটির সামনে পিস্তলটা ঘুরিয়ে বলল, আমাকে তো খুব ভালো করে চিনো দেখছি, তা আমার হাতে যেটা আছে এটা চেনো তো? চারপাশে সবাই নিঃশব্দ, নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। তারা জানে এখন কি হতে যাচ্ছে। লোকটি ভয় পেল না, বিদ্রুপ করে বলল,
আমি মৃত্যুকে ভয় পাই না। মেরে ফেলবে আমাকে? মারো, আমাকে যতই ভয় দেখাও না কেন, আমি কোনো কিছুই বলবো না। এলভি হালকা চোখে বলল, মরতে চাও ঠিক আছে মরো, কিন্তু মনে রেখো আমি কখনো ব্যর্থ হইনি। একটা নিঃশব্দ গুলি ছুটে গেল, ফিস। লোকটার বুক কেঁপে উঠল, রক্তের ছিটে মাটিতে পড়ল। তবুও লোকটির মুখে একটিমাত্র কথা, আমাকে মেরে ফেলাটাই তোমার সবচেয়ে বড় ভুল হলো শোভা। সব শেষ মনে সব শেষ, মনে রেখো। চোখ দুটো নিস্তেজ হয়ে এলো, মাথা হেলে পড়ল পাশে। এলভি কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল, চোখের কোণে অশ্রু চিলিক দিয়ে উঠল। শোভা, দু অক্ষরের নামটা তাকে অনেক কিছু মনে করিয়ে দিয়েছে। কে এই লোকটা? শোভা নামটা জানলো কি করে? বাতাসে ধোয়ার গন্ধ, রক্তের গন্ধ দুটো মিলেমিশে যেন সময়কে থামিয়ে দিয়েছে। তারপর ধীরে ধীরে নিঃশ্বাস ফেলল সে, চোখ নামিয়ে নিঃশব্দে বলল, তাকে বাঁচিয়ে রাখলে হয়তো শহরটার মানচিত্রটা বদলে দিতে পারতাম। এক মুহূর্ত পর পেছনে ঘুরে গার্ডদের উদ্দেশ্যে বলল, তাকে হাসপাতালে পাঠাও, বাঁচাতে বাঁচতে দিও, তার কাছে অনেক হিসাব নিকাশ আছে, সে অনেক কিছু জানে। এলভি উত্তেজিত হয়ে চিৎকার করে বলল, তাকে যে করে হোক বাঁচাও, ওকে মরতে দিও না, ওর সাথে আমার অনেক বোঝাপড়া আছে। গার্ডরা তৎপর হয়ে দৌড়ে গেল, বন্দির শরীরটা তুলে নিয়ে গেল স্ট্রেচারে। এলভি আবার চশমাটা পরল, মুখে চেয়ে অচেনা শান্তি ফিরে এলো। বাইরে এখন ঝড়ো হাওয়া বইছে, মায়া স্থির হয়ে বসে আছে। অপরদিকে মাফিয়া কিং, যার প্রতি রাতেই রক্ত নিয়ে খেলা খেলা করা যেন তার নেশা। অন্ধকার রাত চারটা আজ যেন ভয় পেয়ে মেঘের আড়ালে লুকিয়েছে। শুধু একটা মৃদু নীল আলো গলে পড়ছে সেই রুমে, যেখানে প্রতিদিন রক্তের গন্ধে বাতাস ভারী হয়ে থাকে। মাফিয়া কিং ঈশান চৌধুরী, যে নাম শুনলেই শহরের রাস্তাগুলো নিঃশব্দ হয়ে যায়। তার কাছে রক্ত মানেই শক্তি, মৃত্যু মানে বুদ্ধি। লোকজন বলে পুরুষেরা নাকি ভালোবাসা বা নেশায় হারায়, কেউ গাঁজার ধোঁয়া, কেউ মদের গ্লাস, কিন্তু ঈশান সে অন্যরকম। তার নেশা শুধু একটাই, রক্ত। মদের নেশা তার কাছে শিশুর খেলা, কারণ রক্তের গন্ধই তাকে বাঁচিয়ে রাখে। তাকে ঈশান বানিয়েছে মাফিয়া কিং। আজও সেই একই রুম, অন্ধকার, ভারী বাতাস, ছড়িয়ে ছিটিয়ে লালচে দাগ। মেঝেতে পড়ে আছে একটি মাথা কাটা দেহ, আর সামনে দুজন মানুষ হাঁটু গেড়ে কাঁপতে কাঁপতে ক্ষমা চাইছে ঈশানের কাছে। ঈশান ধীরে ধীরে গ্লাস নামালো, তার চোখে অদ্ভুত শান্তি, যেন মৃত্যুর পরও কোনো অনুভূতি বাকি নেই। ঠান্ডা কণ্ঠে বলল, বলেছিলাম না ঈশান চৌধুরীর সাথে বেইমানি করলে শেষ ঠিকানা আর রক্তে লিখতে হয়, তবু করলি? লোকটা দুটো লোক দুটো কাঁপছে, কিন্তু ঈশানের মুখে কোনো পরিবর্তন নেই। সে এক পা এগিয়ে গিয়ে লাথি মারলো দুজনের বুকের মাঝখানে, হালকা হাসলো, বলল, তোদের ক্ষমা নাই। ঈশান মাথা কাত করে পিস্তলটা মাথায় চুলকে বলল, শালার বালের জীবন রে, বালের জীবন। সবাই ভেবেছিল এবার রক্ত ঝরবে, হয়তো আরো দুটো গুলির শব্দে রাতটা কেঁপে উঠবে, কিন্তু না। ঈশান হঠাৎ ঘুরে গার্ডদের দিকে তাকিয়ে বলল, এদের আয়না ঘরে রেখে আয় যা। গার্ডরা একে অপরের দিকে তাকিয়ে অবাক। তার পাশে বসে থাকা জয়, যে ঈশানের ডান হাত, মদের গ্লাস হাতে স্থির হয়ে গেল। এমনটা সে কখনো দেখেনি, যে ঈশান প্রতিদিন মৃত্যুর সাথে খেলে, যে কাউকে এক নিমেষে শেষ করে দেয়, সে আজ কাউকে বাঁচিয়ে দিল। জয় অবাক কণ্ঠে বলল, কি রে, শরীর ঠিক আছে তো? তুই না পারলে সর, আমাকে দেখতে দে। ঈশান চুপ, চোখ বন্ধ করে হালকা হেসে বলল, রক্তে রাঙা রং দেখেছে, রক্তে যারা রং দেখেছে, এবার তাদের নিজ মুখটা দেখতে দে। তোর কি হয়েছে বলতো? জয় অবাক কণ্ঠে জিজ্ঞাসা করলো। গত 8 বছরেই প্রথম তুই কোনো লোককে ছেড়ে দিলি, কাহিনী কি বলতো? ঈশান শান্ত গলায় বলল, কোনো কাহিনী নেই, মন চাইছে তাই ছেড়ে দিছি। জয় ঠোঁটে ব্যঙ্গ ভরা হাসি ফুটল, তোর মনও আছে নাকি? ঈশানের রাগে গলা ভারী হয়ে বলল, তোর কি মনে হয় আমি ওদের ছেড়েছি কারণ আছে? জয় একটু থেমে গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলো, কারণটা কি বলতো? ঈশান জানালার দিকে তাকিয়ে নিঃশব্দে বলল, এলভি ফিরে এসেছে জয়।
ও ফিরে এসে ঈশান জানালার দিকে তাকিয়ে নিঃশব্দে বলল, এলভি ফিরে এসেছে জয়। ও ফিরে এসেছে, ও সব ছাড়খাড় করে দিবে জয়। হাসপাতালের সাদা দেয়ালে হালকা আলো জ্বলছে, রাত তখন প্রায় ৩টা। করিডোরে নীরবতা, মাঝে মাঝে শুধু সিসিইউ মেশিনের বিপ বিপ শব্দটা সময়ের মতো ধীরে বাজছে। বিছানায় শুয়ে আছে সেই লোকটি, এলভির হাতে গুলিবিদ্ধ মানুষটা, বুকের বাঁ পাশে ব্যান্ডেজ, রক্তের দাগ এখনো পুরোপুরি শুকায়নি, শ্বাস নিচ্ছে কষ্টে, তবুও চোখ দুটো খোলা, এক দৃষ্টিতে তাকিয়ে আছে সিলিং এর দিকে। দরজার বাইরে পাহারা আছে এলভির দুটি গার্ড, রাফি আর কাশেম। হঠাৎ একসময় ঘরের ভেতর থেকে একটা মৃদু শব্দ এলো, মোবাইলের ভাইব্রেশনের মতো। রাফি দরজা খুলে ভেতরে ঢুকলো, দেখলো বন্দির পাশে বালিশের নিচে একটা পুরনো মোবাইল জ্বলছে ক্ষীণ আলোয়। রাফি অবাক হয়ে বলল, এটা এখানে আসলো কিভাবে? লোকটা হাসলো কষ্টে, ঠোঁট ফেটে রক্ত ঝরলো, তবুও বলল, তোমরা ভাবো আমি একা? শোভা ভেবেছে সে জিতেছে, কিন্তু খেলা তো এখনই শুরু। এরপর তার আঙুল কাঁপতে কাঁপতে মোবাইলের স্ক্রিনে একটা ছোট মেসেজ লিখল, দ্য কুইন ইজ ব্লাইন্ড, টাইম ফর দ্য কনকোয়ার। ১ সেকেন্ড পরে মেসেজটা চলে গেল অচেনা এক নম্বরে। স্ক্রিনে দেখা গেল শুধু নামটা, XOO99। রাফি তড়িঘড়ি করে মোবাইলটা ছিনিয়ে নিল, কিন্তু এর আগেই লোকটা চোখ বন্ধ করলো। মেশিনের শব্দ বেজে উঠল, বিপ বিপ বিপ। অন্যদিকে ভোরের আলো, ফোনটা আগেই এলভি বসে আছে। অন্যদিকে ভোরের আলো ফোটার আগেই এলভি বসে আছে তার অফিস রুমে, কাছে টেবিল, সামনে ফাইলের স্তূপ আর হাতে ধোয়া ওঠা ১ কাপ ব্ল্যাক কফি। চোখে সেই একই কালো চশমা, কিন্তু মুখে অদ্ভুত গাম্ভীর্য। গত ৮ বছরের সব হিসাবের ফাইল নিয়ে বসেছে। দরজা খুলে রাফি দৌড়ে ঢুকলো, শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। ম্যাডাম, হাসপাতালে থাকা লোকটি। বাকিটুকু বলার আগে এলভি হাত উঠিয়ে থামিয়ে দিল, ঠান্ডা গলায় বলল, অবস্থা খারাপ তাই তো? জি ম্যাম, কিন্তু। মায়া ভ্রুকুচকে বলল, কিন্তু। রাফি থমকে গেল, তারপর ফোনটা এগিয়ে দিল। লোকটার কাছে এই ফোনটা পাওয়া গেছে। আমরা বুঝতেছি না ফোনটা ওনার কাছে এলো কি করে। আমরা যখন ওনাকে কিডন্যাপ করি তখন ওনার কাছে কিছু ছিল না। এমনকি ওনাকে শ্যাডো হাউসে নেওয়ার পর পুরো সার্চ করে তখনও কোনো ফোন ছিল না তার কাছে। কিছুটা অবাক হলো এলভি, ফোনটা হাতে নিল, তারপর মেসেজটা পড়ল, দ্য কুইন ইজ ব্লাইন্ড, টাইম ফর দ্য কনকোয়ার। এক মুহূর্তে তার চোখের ভেতর অন্ধকার নেমে এলো, তবুও ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটল। সো দ্য গেম হ্যাজ অলরেডি বিগান। সে টেবিলের ওপরে হাত রাখলো, নখে ঠক করে শব্দ তুলল, ওকে মরতে দেওয়া যাবে না রাফি। সে বাঁচতে থাকলে সে বেঁচে থাকলে হয়তো তথ্য দেবে, কিন্তু এখন তার এই একটাই মেসেজ আমাকে ইঙ্গিত দিয়েছে আমার ভেতরের কেউ আমাকে বিক্রি করেছে। এলভি ধীরে উঠে গেল। পর্দার ফাঁক দিয়ে ভোরের প্রথম আলো এসে পড়ল তার মুখে। সে গম্ভীর স্বরে বলল, সিকিউরিটি গার্ড বাড়াও, নতুন যাদের হায়ার করেছো তাদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড চেক করো। আমি শিওর আমার লোকেরাই আমার সাথে বেইমানি করছে। রাফি ইয়েস ম্যাম বলে চলে গেল। এলভি ঠায় দাঁড়িয়ে রইল। সকাল ৮টা, ঘড়ির কাঁটায় টকটক শব্দের সময় যেন নিজের উপস্থিতি জানান দিচ্ছে। আধো ঘুম ভাঙা চোখে ঈশান ধীরে ধীরে তাকালো। পাশে জয় এলোমেলো চুলে অদ্ভুত ভঙ্গিতে গা এলিয়ে শুয়ে আছে। দৃশ্যটা দেখে ঈশানের মুখে দুষ্টু এক হাসি খেলে গেল। ফোনটা হাতে নিয়ে নিঃশব্দে কয়েকটা ছবি তুলে ফেললো। জয়ের এমন ঘুমন্ত অবস্থায় যে কেউ দেখলে হাসি চেপে রাখা দায়। ফোনটা রেখে ঈশান উঠে গেল ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য। কিছুক্ষণ পর বের হয়ে এলো, ভেজা চুল, গায়ে শুধু একটা টাওয়াল। কাঁচের জানালায় আলো পড়তেই তার ত্বকে ঝলমল করছিল সাদা ধবধবে গায়ের রং। বডি তো দেখেই বোঝা যাচ্ছে অনেকদিন জিম করে বানিয়েছে। মুখে চাপ দাড়ি, অচেনা এক দৃশ্যের মতো। ঠিক তখনই ফোনে টিং টিং আওয়াজ, নোটিফিকেশন ভোট আসতে শুরু করলো। রুমের নিস্তব্ধতা। জয় তখনও ঘুমে আধো 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 জাগা, কিন্তু ফোনের শব্দে চমকে উঠে কাঁপা গলায় বলে উঠল, ঈশান ব্রো, কলটা ধর তুই। কোনো বাঙ্গির নাতি
কোন বাঙ্গির নাতি সকাল সকাল এমন বিরক্ত করছে দেখ তো একবার। ঈশান মৃদু হেসে জয়ের কোমরে লাথি মেরে বলল, শালা তুই ভালো হলি না। জয় ঘুমো কণ্ঠে বলল, আমার বোন নেই, আর সবচেয়ে বড় কথা আমার বোন থাকলেও তোর মতো ছেলের সাথে দিব না, তাই আমাকে শালা ডাকা বন্ধ কর। বিপরীতে ঈশান কিছু বলল না। ঈশান আবারও জয়ের পিঠে লাথি মেরে ফোনটা হাতে তুলে নিল। স্ক্রিনে অপরিচিত নাম ভেসে ওঠে। এক মুহূর্ত থেমে গিয়ে সে রিসিভ বাটনে চাপ দেয়। অপর পাশ থেকে ভয়ার্ত কণ্ঠে কেউ বলল, স্যার, ম্যামের ওপর আক্রমণ করা হয়েছে। ঈশানের মুখে হাসি এক নিমেষে মিলিয়ে গেল, চোখের দৃষ্টিটা মুহূর্তেই বদলে গেল, যেন কারো ভেতর হঠাৎ ঝড় বয়ে গেল। সময়টা থেমে গেল তার চারপাশে, নিস্তব্ধ হয়ে গেল ঘরটা। এক মুহূর্ত দেরি না করে ঈশান বিছানা থেকে লাফিয়ে উঠল। হাতের কাছে যা পেল, কালো হুডি, কালো জ্যাকেট, কালো গ্লাভস পরে সব পরে নিল, একে একে সব। পাশে বসে থাকা জয় বিস্ময়ে তাকিয়ে রইল। ঈশানের চোখে এখন আগুন, এমন তীব্রতা সে বহুদিন দেখেনি। জয় হতভম্ব কণ্ঠে বলল, কি হয়েছে? এমন করে কোথায় যাচ্ছিস? আর এই পোশাক, এটা কি ঈশান? কোনো সমস্যা আছে? ঈশানের নিস্তব ঈশানের নিঃশ্বাস ভারী, কণ্ঠে ক্ষোভ মেশানো কাঁপন। এলভির ওপর অ্যাটাক করা হয়েছে জয়। এক মুহূর্তের জন্য জয় নির্বাক হয়ে গেল, তারপর ধীরে ধীরে বলল, কি বলছিস তুই? দুদিনও হলো না দেশে ফিরেছে, এরই মধ্যে হামলা? এটা নিশ্চয়ই ওই লিলি সরকারের কাজ। ঈশান ঈশান ঠোঁট কামড়ে ধরল, উত্তেজিত কণ্ঠে বলল, না জয়, এটা লিলি সরকারের কাজ নয়, কারণ এলভির কিছু হলে 200 কোটি টাকার আদায় এর চাপ সম্পূর্ণ তার ঘাড়ে যাবে। 200 কোটি আদায়ের চাপ আমি এজন্য দিছি যেন লিলি সরকার এলভিকে কোনো ঝামেলা ছাড়াই কোম্পানিটা তার হাতে তুলে দেয়। এটা অন্য কেউ, তৃতীয় কেউ এই গেমে ঢুকেছে। কে হতে পারে তাহলে? যেই হোক না কেন, এটা ভাবার বিষয় না। আমাদের দ্রুত ওখানে যেতে হবে। জয় বলল, আচ্ছা, তুই মেয়েটার জন্য কেন এত উতলা হচ্ছিস? আঙ্কেলের মৃত্যুর আগে আমি তাকে কথা দিয়েছিলাম জয়, তুই খুব ভালো করেই জানিস। জয় কিছুটা ব্যঙ্গ করে বলল, ওহ, ঈশান চৌধুরীর কথা রাখতে জানে তাহলে? তোর সাথে এসব বলার মতো সময় নেই জয়, তুই আমার সাথে চল। আমার সাথে চাইলে চল। দুজনেই একে অপরের চোখে তাকালো একবার, কোনো কথা ছাড়াই সব বোঝাপড়া হয়ে গেল। সকালের আলো ফুটতে না ফুটতেই দুটো কালো ছায়া দরজা পেরিয়ে বেরিয়ে গেল। শহর তখনও জানতো না এই সকালের নীরবতা হয়তো ঝড়ের আগের শান্তি। তাদের গন্তব্য খান কোম্পানি। অপরদিকে অচেনা এক প্রান্তে সময় যেন এখানে থমকে আছে বহু বছর ধরে। চারপাশ ঘন গাছপালায় ঢেকে আছে, পুরনো ভাঙাচোরা এক বাড়ি, যেন কোনোদিনও মানুষের উপস্থিতি ছিল না সেখানে। মাটির গন্ধের সঙ্গে মিশে আছে পচা পাতা, শ্যাওলা আর আর্দ্র বাতাসের ভারী গন্ধ। বাড়িটার চারদিকে ঘিরে থাকা বুনো লতা গুল্মগুলো এতটাই ছড়িয়ে পড়েছে বোঝা যায় না দেয়াল কোথায় শেষ আর বন কোথায় শুরু। এই নীরবতার ভেতরেই ঘন জঙ্গলের মাঝ থেকে ধীরে ধীরে ভেসে উঠল এক পায়ের টানাটানি শব্দ। একজন অর্ধবয়স্ক লোক এগিয়ে আসছে খুঁড়িয়ে খুঁড়িয়ে, আর কাঁধ পর্যন্ত নেমে আসা সাদা চুল রোদের আভা ধরা দেয় না, কারণ রোদ এখানে পৌঁছায় না। মুখে দাড়ি গজিয়েছে বুক পর্যন্ত, সেই দাড়িতেও লেগে আছে ধুলো আর শুকনো রক্তের দাগ। তার ডান হাতে ধরা একটা চাপাতি ধার ভোঁতা হয়ে গেছে, তবে তাতে লেগে থাকা শুকনো রক্তের দাগ এখন কালো, যেন অনেক পুরনো কোনো স্মৃতি। লোকটার চোখ দুটি অদ্ভুত লালচে, তবুও ফাঁকা, যেন সে কিছুই দেখছে না, শুধু হাঁটে, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে সেই পুরনো বাড়ির দিকে। বনের বাতাসে ভেসে আসে কাকের ডাক, দূরে কোথাও পাতার কর্কশের শব্দ, কিন্তু লোকটা একবারও পেছনে তাকায় না তাকে। তার ঘুরিয়ে তার ঘুরিয়ে চলা পা শুধু একটা দিকে এগিয়ে চলে। বাড়ির দোরগোড়ায় এসে এক মুহূর্ত থামল সে, চোখ তুলে তাকালো ভাঙা জানালার দিকে। সেখান থেকে যেন কারো নিঃশব্দ দৃষ্টি তাকে দেখছে। লোকটার ঠোঁটে একটুখানি বিকৃত হাসি ফুটে উঠল, তারপর নিঃশব্দে দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল। ভেতরের আলো আঁধারের খেলা, ছাদের ফাঁক দিয়ে সূর্যের এক ফোঁটা আলো পড়েছে মেঝেতে, ধুলোর কণাগুলো তাতে নাচছে। দেওয়ালে পুরনো ছবিগুলো এখন ছত্রাকের দাগের ভেতরে গেছে।
তবুও মনে হয় যেন সেই ছবির চোখ দুটো এখনো লোকটার দিকে তাকিয়ে আছে। চাপাতিটা সে ধীরে ধীরে টেবিলের উপর রাখলো। ঠক করে একটা শব্দ হলো নীরবতার বুক চিরে। তারপর একটুখানি নিঃশ্বাস নিয়ে লোকটা ফিসফিস করে বলল, আমার শোভা ফিরে এসেছে। তুমি জানো, আমার শোভা ফিরে এসেছে। প্রতিশোধ নেবে, সবাইকে ধ্বংস করে দিবে। ঈশান আর জয় দ্রুত গতিতে কোম্পানির সামনে এসে দাঁড়াতে সবকিছু স্বাভাবিক লাগলো। যেখানে তারা ভেবেছিল বিশৃঙ্খলার ছাপ থাকবে, সেখানে এক স্বাভাবিক সকাল। গার্ডরা আগের মতোই সোজা হয়ে দাঁড়িয়ে আছে। হালকা হাওয়া এসে ভবনের সামনে থাকা পতাকাটা নেড়ে দিচ্ছে। সিকিউরিটি স্ক্যানারে লাল আলো নয়, বরং সবুজ আলোয় জ্বলছে। মানে সব ঠিকঠাক। জয় ঈশানের দিকে তাকে ফিসফিস করে বলল, বস, কেমন যেন অদ্ভুত লাগতেছে না? সবকিছু তো স্বাভাবিক লাগছে। ঈশান কোনো উত্তর দিল না। চোখ দুটি তীক্ষ্ণ হয়ে উঠেছে। সে সেই মানুষ নয় যে বাহ্যিক শান্তিতে বিশ্বাস করে। প্রতিটা সব- প্রতিটা অস্বাভাবিক স্বাভাবিকতার আড়ালে কিছু না কিছু লুকিয়ে থাকে, এটা সে খুবই ভালো করেই জানে। দুজন ভেতরে ঢুকতেই চারদিকে অফিসের দৈনন্দিন কাজের শব্দ ভেসে আসে। কেউ কফি হাতে মিটিং রুমে ঢুকছে, কেউ ব্যস্তভাবে কম্পিউটারের সামনে রিপোর্ট টাইপ করছে। সব যেন এর আগের রাতের মতোই। অথচ ঈশান ভেতর থেকে অনুভব করছিল এখানে কিছু একটা ঘটেছে, কিন্তু সেটাকে এমনভাবে ঢাকা দেওয়া হয়েছে যেন সত্যটা ইচ্ছে করেই মাটির তলায় চাপা রাখা হয়েছে। জয় এবার আস্তে হেসে শেখানো ভঙ্গিতে বলল, বস, কিছুই তো দেখি না। যেমন ছিল তেমনই আছে। ম্যাক হয়তো ভুল ভুল তথ্য দিয়েছে। বাক্যটা শেষ হতে না হতে ঈশান মাথা তুলল। ম্যাক ভুল ইনফরমেশন দেয় না জয়। কিছু একটা হয়েছে, আর এটা সামনাসামনি দেখা দিচ্ছে না। মানে এটা আমাদের চোখের সামনেই লুকানো। জয়ও এবার গম্ভীর হয়ে গেল। ম্যাক যদি কিছু দেখে থাকে তাহলে সেটা সত্য। এখানে ঘাবলা আছে। ঠিক তখনই অফিসের কয়েকজন কর্মী তাদের দিকে তাকিয়ে থাকতে দেখা গেল অদ্ভুত মেশানো দৃষ্টিতে। হয়তো তাদের কালো পোশাক, মাস্ক, ক্যাপ, গ্লাভস, কালো কোট, কালো জুতো, পুরো শরীর ঢেকে রাখা কেমন যেন রহস্যময়। এতটাই যে কেউই সত্যিই ভাবতে পারে এরা অফিসে নয়, কোনো গোপন মিশনে এসেছে। ঈশান থামলো না, কারোর সঙ্গে কথা বললো না। একদম সোজা করিডোরের দিকে হাঁটতে শুরু করলো, যেখানে এলভির ক্যাবিন। এলভি, যার কেবিনে যাওয়া মানে সত্যের দোরগোড়ায় পৌঁছে যাওয়া। তার কাছেই হয়তো ম্যাকের দেওয়া তথ্যের আসল রেশ পাওয়া যাবে। করিডোরটা অস্বাভাবিকভাবে নীরব মনে হচ্ছিল। বাইরে যতই কর্মব্যস্ততা থাকুক, এই দিকটা যেন হঠাৎই ঠান্ডা হয়ে গেছে। এমনকি এয়ার কন্ডিশনারের শব্দটা এখানে থেমে গেছে মনে হয়। জয় ঈশানের পেছন পেছনে হাঁটতে শুরু করলো। ঈশান থামলো, শুধু বলল, ভালো কিছু না হলে ঠিক জায়গায় এসেছি। তার মুখে কোনো ভয় নেই, বরং সেই হালকা হাসি যা ঈশানের সবচেয়ে বিপজ্জনক অস্ত্র। দুজন এলভির কেবিনের সামনে এসে দাঁড়ালো। কাচের দরজার ওপারে দেখা গেল লাইট জ্বলছে, কিন্তু এলভি নেই। টেবিলের ওপর ফাইল ছড়ানো, চেয়ারের পেছনে স্কার্ফ ফেলে রাখা, যেন কেউ কিছুক্ষণ আগেও এখানে ছিল। তা সত্ত্বেও কোথায় যেন একটা ফাঁকা শূন্যতা। জয় আস্তে বলল, বস, মনে হয় কিছু একটা গন্ডগোল হয়েছে। ঈশান দরজায় হাত রেখে হালকা ফাঁক করলো। ভেতরটা অদ্ভুত নিস্তব্ধ। উঁকি দিতেই তার ভ্রু কুঁচকে গেল। রুমটা একদম ফাঁকা, অন্ধকার, ঠান্ডা, কোনো শব্দ নেই। যেন কেউ শ্বাস পর্যন্ত নিচ্ছে না। জুতোর ভেতরে খোঁচা দিয়ে রাখা রিভলভারটা বের করে ঈশান ধীরে ধীরে ভেতরে পা রাখলো। তার পেছনেই জয়। পায়ের শব্দ যেন মেঝের সাথে কোনো মিল নেই, এতটাই নীরব। কেবিনের ২ কদম ভেতরে যেতেই তারা দুজনেই থমকে দাঁড়ালো। উল্টো দিকে বড় ঘূর্ণায়মান চেয়ারে কেউ বসে আছে। চেয়ারটা তাদের দিকে মুখ করে নেই। লোকটা ঘাড় ঘুরিয়ে দেখছে। ওনার শুধু শীতল অদ্ভুত এক ছন্দে আঙুলে রিভলভার ঘোরাচ্ছে আরামে, নির্ভয়ে, যেন সবকিছু ঠিক তার প্ল্যান মতোই চলছে। ফ্ল্যাশব্যাক। ইয়েস ম্যাম।
বলে রাফি বের হওয়ার জন্য পা বাড়ায়। এলভি তখনও ঠায় দাঁড়িয়ে, চোখ তীক্ষ্ণ, ভ্রুজোড়া শক্ত, যেন সে যেন ভেতরে কোনো অঙ্ক মেলাতে ব্যস্ত। রাফি রাফি দরজায় ঠিক মুখে পৌঁছাতেই এলভি চিৎকার করে ওঠে, রাফি, সিট ডাউন। শব্দটা রাফির মেরুদণ্ড ভেদ করে মাথায় পৌঁছাতেই সে কোনো রকম না ভেবে ঢপ করে বসে পড়ে। মুহূর্তের মধ্যেই ধাপ, একটা গুলি রাফির মাথার পাশ ঘেঁষে গিয়ে পেছনের দেওয়ালে ধাক্কা খেয়ে টাইলস চূর্ণ বিচূর্ণ হয়ে বিচূর্ণ করে দেয়। আর এক সেকেন্ড দেরি হলে রাফির মাথায় আর এক সেকেন্ড দেরি হলে শেষ। রাফির মাথায় ছিল লক্ষ্য। আলভি আর রাফি দুজনেই এক ঝটকায় রিভলভার বের করে নেয়। তাদের চোখে ভয় নেই, বরং শিকারী বাঘের মতো ক্ষিপ্র প্রস্তুতি। হঠাৎ কেবিনের সাইডে কাঠের কাভারটা ঠুক করে খুলে যায়। সেখান থেকে বেরিয়ে আসে একজন মুখোশ পরা লোক, চোখ দুটো লাল, নিঃশ্বাস ভারী, হাতে পিস্তল। লোকটা দ্বিতীয়বার ট্রিগার চাপ দিচ্ছিল, কিন্তু তার আগে এলভি শুট করলো। গুলি গিয়ে লাগলো মুখোশওয়ালা লোকটির কনুইয়ে। তার হাত পুরোটা কেঁপে উঠে, পিস্তল মেঝেতে পড়ে যায়। মেটালের ঠং শব্দে রুমের ভৌতিক নীরবতা আরো ভয় বাড়িয়ে দেয়। এলভি থামলো না, পরপর 4টে গুলি করলো। চারদিকে আগুন, ঝলকানি, মুখোশধারী সেই লোকের 2 হাত, 2 পা, সব জায়গায় গুলি লেগেছে। লোকটা ব্যথায় মাটিতে পড়ে কুঁকিয়ে ওঠে। এলভির দৃষ্টিতে কোনো দয়া নেই, শিকারকে দমিয়ে রাখা বাঘিনীর চোখ। এলভি এগিয়ে এসে লোকটার বুকের ওপর একটা প্রচন্ড লাথি মারে। বল, তোকে কে পাঠিয়েছে? শালার মাদারবোর্ড, এলভিকে মারতে আসিস? সামনে চুনোপুঁটি হয়ে বোয়াল মাছের সাথে টক্কর দিতে আসিস? বল, কে পাঠিয়েছে তোরে? তার ট্রিগার তোলা আঙুল তখনও থরথর করছে। রাফি পাশে দাঁড়িয়ে হাঁটু পর্যন্ত কাঁপছে। এলভিকে এভাবে সে কখনো দেখেনি। বর্তমান ঘরের নীরবতা আচমকা ভেঙে দিল এক বিকট হাসি। যতই বলো আমায় যতই বলো আমায় বোকা ভোলা, হাহা, বোকা ভোলা। কাল হবি তুই আমার ধ্বংসলীলা, কাল হবি তুই আমার হাতে ধ্বংসলীলা। অন্ধকারে কেবিনে বসে থাকা মানুষটি ঘুরে দাঁড়ালো। রিভলভারটা তার আঙুলের খেলনার মতো ঘুরছিল। মুখে অদ্ভুত সুরের গান, চোখে শিকারীর ঝিলিক। লাথি মেরে লাশটিকে ঈশান আর জয়ের পায়ের সামনে ফেললো। ঈশান আর জয় দুজনেই হকচকিত, কারণ পড়ে থাকা দেহটা কোনো অপরিচিত লোকের নয়, ঈশানের খাস গোয়েন্দা ম্যাক। জয়ের বুক ধক করে উঠল। ঈশানের চোখের মুহূর্তের জন্য জমাট বরফ নেমে এলো। তাদের দুজনের মাথায় যেন বজ্রপাত হলো। ম্যাক, যাকে ছাড়া ঈশানের কোনো অপারেশনই এগোয় না, তাকে কে মেরে এখানে এনে ছুঁড়ে ফেললো? ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালো এলভি। তার মুখে ভয় নেই, ভয়কে তুচ্ছ করার মতো এক অদ্ভুত হাসি। সে 2 কদম এগিয়ে এসে ঈশানের দিকে তাকিয়ে গাইল, মুন্নি বদনাম হুই ডার্লিং তেরে লিয়ে। তার কণ্ঠে এমন সাহস, এমন উপহাস, যেন চারপাশের বাতাসও কেঁপে উঠল। এলভি ঠোঁট বাঁকিয়ে বলল, ভাবা যায় সেই ঈশান চৌধুরী মাফিয়া কিং, তার সামনে দাঁড়ালেই লোকের প্যান্ট ভিজে যায়, যার ইশারায় বাঘে মহিষে একই ঘাটে পানি খায়, আর সেই আমি, একটা সামান্য মেয়ে হয়ে তোমার সামনে গান গাইছি, তাও আবার তারই লোককে মেরে। কেমন লাগছে মিস্টার কিং? ধীরে ধীরে ঈশান নিজের মুখের মাস্ক খুলে ফেললো। তার দৃষ্টি যেন শীতল, ছুরির মতো সোজা এলভির বুক ভেদ করলো। কণ্ঠে তীক্ষ্ণ ব্যঙ্গ। যে নিজের পরিবারের মৃত্যুর প্রতিশোধ নিতে আমেরিকা থেকে সাধারণ মেয়ে থেকে কুখ্যাত মাফিয়া কুইন হয়ে ফিরে আসে, তাকে সামান্য বলে নিজেকে অপমান করবেন না, মিস আলভিয়া খান এলভি, ওরফে মিস কুইন। এলভি ব্যঙ্গ করে হাসলো। তাহলে কি বলা যায় বলুন তো? মুন্নিদের বদনাম তো আপনাদের জন্যই হয়। তাহলে বদনামটা মুন্নি একা নিয়ে ঘুরবে কেন? ভাগাভাগি করা উচিত, তাই না? জয় ভ্রু কুঁচকে ঈশানের দিকে তাকালো। ঈশান কোনো কথা বলল না। কিছুক্ষণ পর সে ধীর স্বরে জিজ্ঞাসা করলো, ম্যাককে মারার কারণ? এলভি এক পা পিছিয়ে মৃতদেহটির দিকে তাকালো। তার চোখে কোনো অনুশোচনা নেই। কারণ সে হেসে বলল, কারণ সামান্য চুনোপুঁটি পাঠিয়েছিল আমাকে মারার জন্য। ঈশান চৌধুরী কি এতটাই কাঁচা
ঈশান চৌধুরী কি এতটাই কাঁচা কাজ করে? পরের বার চাইলে একটা বড় মাছ পাঠাবেন। এসব ছোট মাছ মেরে হাত নোংরা করতে খুবই বাজে লাগে। ঈশান আর জয় দুজনেই একে অপরের দিকে তাকালো, চোখে তাদের একই বিস্ময়। তারা তো ম্যাককে এলভিকে মারতে পাঠায়নি, তাহলে এলভি কেন এমন কথা বলছে? এর পেছনে আসলে কে আছে? এলভি কথার ধারালো সুরে জয় কিছু বলতে মুখ খুলতে ঈশান হালকা ইশারায় তাকে থামিয়ে দিল। ঈশান ধীরে ধীরে সামনে এগিয়ে এলো, চোখে অদ্ভুত ঠান্ডা ঝিলিক। এলভির দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, নেক্সট টাইম আই ওয়ন্ট সেন্ড অ্যানি স্মল ফ্রাই। আই উইল কাম মাই সেলফ টু কিল ইউ, মিস কুইন, মাইন্ড ইট। পরের বার আর কোনো চুনোপুঁটি পাঠাবো না, মিস কুইন। আমি নিজে আসবো আপনাকে শেষ করতে, মনে রাখবেন। ঈশানের কণ্ঠে যেন ঠান্ডা রাগ, যে দৃঢ় ঘোষণা, তার জয়ের হৃৎপিণ্ডে ঝাঁকুনি দিল। সে হতভম্ব হয়ে গেল। ঈশানের আচরণ দেখে কি যেন আন্দাজ করলো, আর কোনো কথা বলল না। এলভি সামান্য মাথা কাত করলো, চোখের কোণে এক ধরনের বেপরোয়া খেলা, ঠোঁটে ধীরে ধীরে ফুটে উঠল তীক্ষ্ণ বিদ্রূপ মাখা হাসি। ওহ, তাই নাকি? সে মৃদু গলায় বলল, গুড, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, মিস্টার কিং। সেই মুহূর্তে দুজনের চোখে দৃষ্টি যেন আগুন আর বরফের মতো একে অপরকে ছুঁয়ে গেল। এক অদৃশ্য যুদ্ধের সূচনা হয়ে গেল নিঃশব্দে। ঈশান কাউকে ফোন করে বলল লাশটি ল্যাবে পাঠানোর জন্য, কিন্তু এলভি ঈশানের কথা বিরোধিতা করলো। ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি, যেন অন্ধকারের ভেতর থেকে উঠে আসা কোনো ছায়া। মিস্টার কিং। হুম, মিস্টার কিং। এলভি ঠান্ডা গলায় বলল, এই ভুলটা করবেন না। আপনি তো আমাকে মারতে পাঠিয়েছিলেন তাকে। এখন তার রক্ত দিয়ে যদি নিজের পা ধুতে না পারি, তাহলে কি সার্থক হবে সেই মৃত্যু? ঈশান কিছু বলার আগে এলভি টেবিলের পাশে রাখা ছোট ব্রোঞ্জের ঘন্টাটা হালকা ঠুক করে বাজালো ঠুক করে বাজালো। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা তিয়াস সঙ্গে সঙ্গে কেবিনে ঢুকলো। ইয়েস ম্যাম। এলভি রক্তমাখা লাশটির দিকে তাকালো, তার চোখে নিষ্ঠুরতার হিমশীতল আলো। তিয়াস, লাশটার শরীর থেকে সব রক্ত বের করবে, বিন্দুমাত্র যেন না থাকে। এক মুহূর্ত থেমে এলভি পা দুটো ক্রস করে হালকা হাসলো। ওর রক্ত দিয়ে আজ আমি পা ধোবো। ঈশান কিছু বলল না, মুচকি হাসি দিল, যে হাসির মধ্যে আছে রহস্যের জাল। ঈশান একটু ব্যঙ্গ করে বলল, এজন্যই মানুষ বলে বেডি মানুষ বুঝে কম, চিল্লায় বেশি। কিন্তু মিস কুইন, আপনি চিল্লানোর সাথে কাজও বেশি করেন, তাও হুদাই। আজ তাহলে আসি। ঈশান আর জয় চলে গেল সেখান থেকে। ঈশানের কথায় এলভি রেগে আগুন হয়ে যায়, আর আগুনে ঘি ঢালার জন্য তিয়াস তো আছেই। তিয়াস এলভির সামনে এসে বলল, ম্যাম, এটা না করলে হয় না। আমার ভয় করছে। কার সাথে পাঙ্গা নিচ্ছেন জানেন তো? এলভি চিৎকার করে বলল, আমাকে মানুষ চেনাতে আসবে না তিয়াস। এত ভয় পেলে কাজ করতে বলেছে কে তোমাকে? ছেড়ে দাও। তিয়াস অপরাধী কণ্ঠে বলল, সরি ম্যাম। লাশটির শরীরের আরো একটা লাথি মেরে এলভি বলল, এর জানোয়ারের শরীরের চামড়া আলাদা করো, কাউকে গিফট দিতে হবে।